ঘুরে দাঁড়িয়ে কোর্টে মুভ করলো পরশুরাম ও নন্দিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে নন্দিনী ও পরশুরাম একে অপরে দুজনেরই কথা বলতে থাকে। তখনই পরশুরাম বলে, খেলাটা এবার শুরু করতে হবে বর্দি, অনেক তো হলো তাই না? তখনই দেখা যাবে নন্দিনী বলতে থাকে, হ্যাঁ এবার এবার সবাই এক জায়গায় জড়ো হয়েছে, এবারই তো খেলাটা শুরু করতে হবে। ওরা জানে যে মিস্টার কর্ণ চ্যাটার্জি খেলাটা খেলছে, কিন্তু ওরা ওরা এটা জানে না যে এই খেলাটার উপরে খেলা খেলছে তুমি আর আমি। তখনই দেখা যাবে নন্দিনীকে পরশুরাম বলতে থাকে, আমি কিন্তু আপনাকে বিশ্বাস করে সমস্তটার মধ্যে নিজে জড়িয়েছি, প্লিজ আমার আমার বিশ্বাসটা ভাঙবেন না। তখনই নন্দিনী বলে, না পরশুরাম, আমি তোমার বিশ্বাস কখনো ভাঙবো না। আমি একবার তোমার বিশ্বাস ভেঙেছি, কিন্তু আমি আর কখনো তোমার বিশ্বাস ভাঙতে চাই না। আমি আমি সত্যি বলছি তোমাকে, আমি আমার বোনকে আর কোনোভাবে ছোট করতে চাই না। তখনই দেখা যাবে এ কথা শুনে তখন পরশুরাম বলে, তবে এবার আমাদের আমাদের ঘুরে দাঁড়ানোর সময় এসে পড়েছে। এরপরে দেখা যাবে তটিনী ও নন্দিনী বলতে থাকে, হ্যাঁ একদম ঠিক বলেছো, এবার ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। তখনই নন্দিনী বলে, ফাইলগুলো সব কোথায় পরশুরাম? তখনই পরশুরাম বলে, সমস্ত ফাইল আছে, ফাইলগুলো আমার কাছেই আছে, আপনি বরং কোর্টে মুভ করুন। এরপরে দেখা যাবে এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, অবশ্যই কোর্টে মুভ করব, অবশ্যই অবশ্যই আমি কোর্টে মুভ করব, এবং এবং ওই কর্ণ চ্যাটার্জি, কবির চ্যাটার্জি, সৌরভ ও বিজিত সবাইকে আমি একদম জেনের ঘানি টানাবো। আমি চাইছিলাম না যে আমি আয়ুষীকে কোনোভাবে এসবের মধ্যে জড়াবো, কিন্তু ও ও নিজেকে জড়িয়ে ফেলেছে, এখন আর কোনো উপায় নেই, আমি ওকে কোনোভাবে আর বাঁচাতে পারবো না। আইনটা সবার জন্যই সমান, কারোর জন্য কোনোভাবে আমি নতুন করে কোনো রকম কোনো স্যাক্রিফাইস করতে পারবো না। আমি ওকে এমন শিক্ষা দেব, ও বুঝতে পারবে। এবার ওকে আমি বারবার বলেছিলাম যে আয়ুষী এখনো সময় আছে, তুই নিজেকে শুধরে নে, কিন্তু ও আমার কথা শুনেনি। ও নিজেকে বিজিতের জালে জড়িয়ে ফেলেছে, এবার আর কোনোভাবে ওর ছাড় নেই, কোনোভাবে ও ছাড়া পাবে না। তখনই এই কথা শুনে দেখা যাবে পরশুরাম বলতে থাকে, একদম ঠিক বলেছেন, এবার ওকে এমন ভাবে ফাঁসিয়ে দেওয়া হবে কোনোভাবে সে জাল কেটে বেরোতে পারবে না। ওরা ভেবেছে যে সমস্ত প্রমাণ লোপাট হয়ে গেছে, সমস্ত কিছু ধামাচাপা পড়ে গেছে, আর কখনো কেউ কিচ্ছু জানতে পারবে না। কেউ কখনো কবির চ্যাটার্জি, বিজিত লাহিড়ী, কর্ণ চ্যাটার্জি কাউকে কাউকে দোষারোপ করতে পারবে না। ওরা খোলা আকাশের নিচে বুক ফুলে হেঁটে বেড়াবে, কিন্তু পরশুরামের প্ল্যান ওরা কিছুতেই ভাবতে পারেনি। তখন এ কথা শুনে নন্দিনী বলে, আমি আমি তোমার পাশে সবসময় থাকবো পরশুরাম, চিন্তা করো না। তখনই দেখা যাবে নন্দিনী বলতে থাকে, আমি কাল সকালেই কোর্টে মুভ করব, কাল সকালেই ওরা আমাদের আসল রূপ দেখতে পারবে, ওরা বুঝতে পারবে যে নন্দিনী মুখার্জি ও পরশুরাম কখনো হার মানে না, কখনো না। তখনই দেখা যাবে নন্দিনী বলতে থাকে, কিন্তু ড্যাড ড্যাড যে তোমাকে বারবার বলছে বিজনেস জয়েন করতে, এটা নিয়ে তুমি কি ভেবেছো? তখনই পরশুরাম বলে, আমি কখনো বিএনএস নেব না, কখনো না। আমি আমি আমার জীবনটা স্পেশাল ব্রাঞ্চে সঁপে দিয়েছি, কখনো আমি ওখান থেকে নিজেকে নিজেকে উঠিয়ে নিয়ে আসবো না। যতদিন সামর্থ্য থাকবে, যতদিন আমার গায়ে শক্তি থাকবে, ততদিন আমি স্পেশাল ব্রাঞ্চে সার্ভিস দিয়ে যাব। এছাড়া আর কিছু করার চিন্তা ভাবনা আমার নেই। আমি আমি আপনার বাবার সম্পত্তি কোনোভাবেই নিতে চাই না, আমার কোনো ইচ্ছে নেই। আমি যেভাবে সাধারণ মধ্যবিত্ত জীবন কাটাচ্ছি সেরকমই থাকতে চাই। আমি অত অত ধনী রিচ হতে চাই না। আমার বাচ্চারা আমি যদি যেভাবে জীবনযাপন করছি এভাবে জীবনযাপন করি, তবে ওরা বুঝতে পারবে যে জীবনের মূল্যটা কত। আর যদি ওরা জানতে পারে যে আমাদের বাবা রিচ, তবে ওরা অবশ্যই নিজেদের জীবনও পাল্টানোর চেষ্টা করবে। আর যেটা আমি কিছুতেই চাই না, আমি চাই না যে ওরা রিচ হয়ে বাঁচুক। আমি চাই সবসময় ওরা মধ্যবিত্ত পরিবেশে বেঁচে থাকুক। এদিকে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, এত কিছু করলাম, কোনোভাবেই কিছু আটকানো গেল না। শুধুমাত্র সামান্য একটা বিয়ে, সেই বিয়েই সমস্ত কিছু আটকে দিল। বিয়েটাই সবকিছু বন্ধ করে দিল। শুধুমাত্র একটি মেয়ের বিয়ে সমস্ত সমস্ত খেলা শেষ করে দিল। সত্যি পরশুরাম একদম বোকা হয়ে গেল, ও একদম বোকা বনে চলে গেল। কোনোভাবে বুঝতে পারলো না যে ওকে ফাঁসানোর জন্য এত কিছু করা হয়েছে, ওকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে। এই বিয়েটা শুধুমাত্র একটি টোপ, এছাড়া আর কিছুই নয়। এটা একটা খেলা, এটা একটা ছোট্টখাট্ট খেলা, যেটার মাধ্যমে আমরা সবাই বেকসুর খালাস পাবো। এরপরে এই কথা শুনে দেখা যাবে কবির বলতে থাকে, হ্যাঁ ড্যাড একদম ঠিক বলেছো, শুধুমাত্র ছোট্ট একটা চাল, আর সে চালেই বাজিমাত হয়ে গেল পরশুরামকে বধ করা কোনো ব্যাপারই হবে না। বিয়ের মণ্ডপে
বিয়ের মণ্ডপে বসবে নন্দিনী মুখার্জি, একদিকে নন্দিনী মুখার্জি বধ, অন্যদিকে নন্দিনী মুখার্জিকে দিয়ে পরশুরামকে বধ করা যাবে। ব্যাপারটা সত্যি সত্যি ইন্টারেস্টিং হয়ে গেল, তাই না? তখনই দেখা যাবে বিয়ের মণ্ডপে সমস্ত খেলা শেষ হয়ে যাবে। কোনোভাবেই পরশুরাম নিজেকে রক্ষা করতে পারবে না, কোনোভাবেই না। পরশুরামকে চারপাশ থেকে এমন ভাবে গিলে ফেলা হবে, ও কিছুতেই সেখান থেকে বেরোতে পারবে না, শুধু ছটফট করবে। তটিনী গাঙ্গুলি, তুমিও বুঝতে পারছো না যে খেলাটা কোন দিকে ঘুরছে, তুমি শুধু নিজের বাবার চোখের জলটাই দেখছো, কিন্তু পরশুরাম যে চারপাশ থেকে কুকড়ে কুকড়ে মরছে সেটা তুমি বুঝতে পারছো না। এদিকে দেখা যাবে সবকিছু আড়াল থেকে শুনে ফেলে আরাধ্যা শুনতে পেরেই দেখা যায় নিজের ঘরে চলে যায়। সেখানে গিয়ে সঙ্গে সঙ্গে পরশুরামকে ফোন করে সবকিছু জানিয়ে দেয় আর বলতে থাকে, বর্দি ভাইয়ের এই বিয়েটা কোনো বিয়েই নয়, এটা শুধুমাত্র একটা নাটক। বর্দি ভাইকে টোপ হিসেবে ব্যবহার করা হচ্ছে তোমাকে বধ করার জন্য। জামাইবাবু, তুমি একটু সাবধানে থেকো। তখন এই কথা শুনে পরশুরাম বলে, থ্যাংক ইউ আরাধ্যা, তুমি যে এত কিছু বুঝতে শিখে গেছো এটার জন্য ধন্যবাদ। আমি আগে থেকে জানতাম সবকিছু, আমি জানতাম যে সবকিছু একটা নাটক, একটা ফাঁদ, কিন্তু আমি কাউকে বুঝতে দিইনি। চিন্তা করো না, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এই পরশুরামকে বধ করা এতটাও সহজ নয়। খেলাটা কাল সকালে শুরু হবে, তুমি কাউকে কিচ্ছু বলো না। এরপরে দেখা যাবে আরাধ্যা এই বলে ফোনটা কেটে দেয়। এরপরে দেখা যাবে নন্দিনীকে পরশুরাম বলতে থাকে, আমি বলেছিলাম না, দেখতে পেলেন? সমস্ত কিছু একটা ফাঁদ, সমস্ত কিছু একটা সাজানো নাটক। তখনই বলরাম বলে ওঠে, হ্যাঁ রে বস, আমি তো আগে থেকেই বলেছিলাম যে সবকিছু যা যা ঘটছে সব কাকতালীয় নয়, সবকিছু সাজানো প্রিপেড প্ল্যান, আর সমস্ত প্ল্যানের মাথায় বসে আছে কর্ণ চ্যাটার্জি। এ কথা শুনে তখন নন্দিনী বলতে থাকে, আমি জানতাম, তাই তো আমি মন থেকে বিয়েটা মেনে নিইনি। আমার বিয়েটা করার কোনো ইচ্ছে নেই, আমি শুধুমাত্র পরশুরামের কথায় বিয়েতে রাজি হয়েছি, শুধুমাত্র ওকে বাঁচানোর জন্য। আমি জানি যে আমি যদি এই বিয়েতে রাজি না হই তবে অন্য কোনো পদ্ধতি ধারণ করবে ওরা, যেটাতে পরশুরামের আরো বড় কোনো ক্ষতি হতে পারে। তাই আমি আগে থেকে সবটা ম্যানেজ করে নিয়েছি, চিন্তা করো না, সবকিছু আমি সামলে নেব। এরপরে দেখা যাবে বলরাম বলতে থাকে, সত্যি আপনার মতো একজন জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। তখনই এ কথা শুনে দেখা যাবে পরশুরাম হাসতে থাকে আর বলতে থাকে, কি বলছিস এসব? তুই ভেবেচিন্তে বলছিস তো? তোর কথাগুলো কেমন যেন লাগছে। তখনই এ কথা শুনে দেখা যাবে বলরাম সেখান থেকে চলে যায়। তখনই তটিনী বলে, চিন্তা করবেন না, আমার মনে হচ্ছে বলরামদার কোনো কিছু হয়েছে, যার কারণে বলরামদা দিদিকে নিয়ে এতটা ভাবছে, দিদির ব্যাপারে এত কিছু বোঝার চেষ্টা করছে। এ কথা শুনে তখন দেখা যাবে পরশুরাম হাসতে থাকে আর নন্দিনী বলতে থাকে, কি যে বলিস না তুই। তখনই দেখা যাবে তটিনী বলে, হ্যাঁ রে দিদি, একদম ঠিক বলেছি। একটা একটা সত্য কথা কি জানিস, আমার মনে হয় বলরাম দা তোকে ভালোবেসে ফেলেছে, তাই তো তোর বিয়ে নিয়ে এতটা কনসার্ন দেখাচ্ছে উনি। তোর বিয়েতে জানিস এই সবকিছু খবরাখবর সমস্ত কিছু কিন্তু বলরাম দাই বের করেছে। তোর যে আমাদের তোর ভগ্নিপতি কিছুই কিন্তু জানতো না, সমস্ত কিছু কিন্তু ওই খুঁটিয়ে বের করেছে ওই গৌরব চৌধুরী। এরপরে ওই যে গোবিন্দ চৌধুরী, সবার টিকিটি গুষ্টি খুঁজে বের করেছে বলরাম দা। এ কথা শুনে তখন নন্দিনী লজ্জা পেয়ে যায়। এরপরে দেখা যাবে পরশুরাম, তটিনী ও নন্দিনী হাত মেলায় কাল সকালের জন্য। এরপরে সকাল হতে দেখা যায় সিঁড়ি বেয়ে নেমে আসে নন্দিনী, কালো পোশাক পরে। নন্দিনীকে দেখে অবাক হয়ে যায় সবাই। সত্যজিৎ মুখার্জি বলতে থাকে, কি ব্যাপার নন্দিনী, এসবের মানে কি? তুমি এভাবে উকিলের পোশাক পরে কোথায় যাচ্ছ? তখনই নন্দিনী বলে, আমাকে কোর্টে মুভ করতে হবে, বিয়ের তো আরো কটা দিন দেরি আছে, তাই না? সবে তো বিয়ে পাকা হয়েছে, এখন অনেক কিছুই হচ্ছে, আর কোর্টে তো আমার সময় দিতে বেশি সময়ও লাগবে না, তাই আমি কোর্টে যাচ্ছি। এ কথা শুনে তখন দেখা যাবে সত্যজিৎ বলতে থাকে, আমি তো বলেছি যে কয়দিন বিয়েটা শেষ না হচ্ছে সে কয়দিন তুমি কোথাও যাবে না। তখন এ কথা শুনে পরশুরাম বলে, কেন যাবে না? উনি উনি যেতেই পারে, এদিকে তো সমস্তটা সামলে নেওয়া হচ্ছে, তাই না? এখনো তো বিয়ের অনেকটা দেরি আছে, এখন সমস্ত গুছানো হচ্ছে, সবকিছু তো আমি নিজেই করছি। তখনই দেখা যাবে সত্যজিৎ মুখার্জি বলে, বাবা, তুমি সবকিছু ভেবে বলছো তো? তখনই পরশুরাম বলে, হ্যাঁ আমি ভেবে বলছি, আমি সমস্ত দায়িত্ব নিয়েছি, আমি কোনো দায়িত্ব এড়িয়ে যাব না, আমি আপনাকে কথা দিচ্ছি। এ কথা শুনে দেখা যাবে তখন নন্দিনী বেরিয়ে যায়। এরপরে
এরপরে আয়ুষী ভয় পেয়ে যায় আর তখনই কর্ণ চ্যাটার্জিকে ফোন করে আর বলতে থাকে, কর্ণ আঙ্কেল, বুঝতে পারছি না বর্দি ভাই এইমাত্র কোর্টের উদ্দেশ্যে বেরিয়ে গেল। ওরা ওরা আসলে কি চাইছে? ওরা কি কোনোভাবে জাল পেতেছে? ওরা কি আমাদের উপরে দিয়ে খেলার চেষ্টা করছে? যদি তাই হয়ে থাকে তবে সেগুলো সেগুলো বন্ধ করতে হবে। কোনোভাবে আমরা হারতে পারবো না। কোনোভাবে আমরা আমরা যে খেলাটা খেলেছি সেই খেলাটায় হেরে গেলে কিন্তু হবে না। তখনই দেখা যাবে এ কথা শুনে এ কথা শুনে তখন কর্ণ চ্যাটার্জি বলে, কি বলছো এসব? নন্দিনী কোর্টে মুভ করেছে মানে? এসবের মানে কি? এরপরে পরশুরাম বেরিয়ে যায়। পরশুরাম ও তটিনী বেরিয়ে কর্ণ চ্যাটার্জির বাড়িতে আসেন। নন্দিনী কালো কোট পরে কর্ণ চ্যাটার্জির বাড়িতে এলে কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায় আর বলতে থাকে, নন্দিনী, তুমি এই পোশাকে এখানে কি করছো? তখনই নন্দিনী বলে, কেন, আপনার তো অনেক শখ ছিল আমাকে আইবুড়ো ভাত খাওয়ানোর, তাই না? তাই আইবুড়ো ভাত খেতে চলে এলাম এই পোশাকে। তখন এই কথা শুনে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, এসবের মানে কি? এই পোশাকে আইবুড়ো ভাত খেতে এলে মানে? তার মানে কি? তুমি কি সমস্তটা আমার সঙ্গে ফান করছো? তখনই নন্দিনী বলে, না, ফান করছি না, কিছুতেই ফান করছি না। আসলে আপনার অনেক শখ হয়েছে আমাকে আইবুড়ো ভাত খাওয়ানোর, আর আমারও কাজ পড়ে গিয়েছিল, তাই ভাবলাম এই পোশাকে আপনার এখান থেকে যাওয়ার পথে আইবুড়ো ভাতটা খেয়েই চাই। এরপরে দেখা যাবে আরাধ্যা খুশি হয়ে যায় আর বলতে থাকে, বদ্দি ভাই, তুই এসেছিস আমাদের বাড়িতে, আমি যে কি খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। তখনই পরশুরাম বলে, প্লিজ আরাধ্যা, একটু পরে পরে এসব এসব কিছু দেখিও। তোমার দিদিকে তুমি যেভাবে যেভাবে আপ্যায়ন করতে চাও করো, কিন্তু এখন একটু কর্ণ চ্যাটার্জির সঙ্গে আমাদের বোঝাপড়া আছে, বোঝাপড়াটা সেরে নি। এই বলে দেখা যাবে পরশুরাম ফাইল বের করে কর্ণ চ্যাটার্জির সামনে ধরে আর বলতে থাকে, ফাইলগুলো চিনতে পারছেন নিশ্চয়ই? তখন এই কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, এসবের মানে কি? এই ফাইলগুলো কিসের? এই ফাইলগুলো কেন এনেছো তুমি? আর এই ফাইলগুলো তুমি কোথায় পেলে? ফাইলগুলো তো সমস্তটা পুড়িয়ে দেওয়া হয়েছিল। তবে এই ফাইলগুলো কোথা থেকে বেরোলো? তখনই পরশুরাম বলে, আপনারা ভেবেছেন যে এই বিয়েটা দিয়ে আমাদের সমস্ত সমস্ত খেলা ঘুরিয়ে দেবেন, কিন্তু না, আমরাও কাঁচা খেলোয়াড় নয়। আপনারা যেমন যেমন পাকা খেলোয়াড়, আমরাও কিন্তু ঠিক সেরকমই। আমরা স্পেশাল ব্রাঞ্চে সার্ভিস দিয়ে এসেছি। আমাদের আমাদের মাথায়ও যে কোনো ব্রেন আছে এটা আপনার ভাবা উচিত ছিল। আপনাদের যেমন ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করে, আমাদেরও কিন্তু সেম একই কাজ করে, তাই না? আপনাদের ক্রিমিনাল বুদ্ধি আর আমাদের আমাদের ক্রিমিনাল ধরার বুদ্ধি। এ কথা শুনে তখন কাবির বলতে থাকে, এসবের মানে কি? তখনই তখনই পরশুরাম বলে, এসবের মানে এবার বুঝতে পারবে। তোমাদের যখন টানতে টানতে কোর্টে নিয়ে যাব তখন অবশ্যই বুঝতে পারবে। তোমরা কি ভেবেছিলে এত সহজে সবকিছু হয়ে যাবে? আমি বিএনএস নিয়ে ব্যবসা ধরবো আর তোমরা এই সুযোগকে নিজেদের অপকর্মগুলো চালিয়ে যাবে, বুক ফুটে হেঁটে বেড়াবে খোলা বাজারে। এটা কখনোই হতে পারে না। এই পরশুরাম জীবিত থাকতে, কমন ম্যান পরশুরাম জীবিত থাকতে কোনো রকম কোনো অন্যায় এখানে হবে না। কোনো রকম কোনো অন্যায় হতে দেবে না কমন ম্যান পরশুরাম। এ কথা শুনে তখন দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলে, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো জামাই, তুমি বাড়াবাড়ি করছো। তুমি তুমি বরং এসব কিছু ছেড়ে ব্যবসাটাই ধরো। আর নন্দিনী, সবেমাত্র তোমার বিয়ে পাকা হয়েছে, আর কদিন পরে তোমার বিয়ে। তুমি যদি এরকম ব্যবহার করো তবে কিন্তু বিয়েটা ভেঙে যাবে। তখনই দেখা যাবে নন্দিনী বলতে থাকে, ভেঙে যা, বিয়েটা করার তো আমার কোনো ইচ্ছেই নেই। শুধুমাত্র শুধুমাত্র আমার ড্যাডির মুখের দিকে তাকিয়ে আমি বিয়েতে রাজি হয়েছি আর আপনাদের খেলা ধরার জন্য। তখনই দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলে, তার মানে? তখনই নন্দিনী বলে, হ্যাঁ, তার মানে এটাই যে আপনি আপনি এই বিয়ের ঘটকালিটা করেছেন, আমার ড্যাডের সরলতার সুযোগ নিয়েছেন। ওনাকে উনি পাগলের মতো আমার জন্য পাত্র খুঁজছিলেন, আর সেই সুযোগে আপনি সৎ ব্যবহার করে দিয়েছেন। আপনি ওনাকে ভুলভাল বুঝিয়ে আমার বিয়ে ঠিক করিয়ে দিয়েছেন। এমন সময় বিয়েটা ঠিক করেছেন যাতে করে আমি সমস্ত কিছু বন্ধ করে দিই, সবকিছু ছেড়ে বিয়েতে বসে যায়, আর এই সুযোগে আপনারা সমস্ত প্রমাণ লোপাট করে দিতে পারেন। এটাই তো আপনাদের প্ল্যান ছিল, তাই না? কিন্তু আমরাও কিন্তু একদম কাঁচা খেলোয়াড় নয়। আমরাও সমস্তটা আগে থেকেই ধরতে পেরেছিলাম আপনাদের প্ল্যানগুলো। তখনই এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, তোমরা একদম ঠিক করছো না, একদম ঠিক হচ্ছে না এসব। তোমরা কি করতে চাইছো বলো তো? তখনই দেখা যাবে এ কথা শুনে তখন পরশুরাম হাসতে থাকে আর বলতে থাকে, আপনারা যেভাবে আমাদের সঙ্গে খেলেছেন ঠিক একইভাবে একই পদ্ধতিতে আমরাও একটু আপনাদের সঙ্গে খেললাম, দেখালাম খেলাটা দুপক্ষ থেকে হলে কি রকম হয়। তখনই দেখা যাবে কর্ণ চ্যাটার্জি ভয় পেয়ে যায়। এদিকে দেখা যাবে আয়ুষী বিজিতকে ফোন করে বলতে থাকে, আমি বুঝতে পারছি না কি হচ্ছে এসব। বর্দি কোর্টে চলে গেল আর একটু পরে দেখলাম ছোটদি ভাই ও
ও জিজিও চলে গেল। এসবের মানে কি সত্যি বুঝতে পারছি না, ওরা আসলে কি করতে চাইছে। এসবের কোনো মানে কুলকিনারা খুঁজে পাচ্ছি না। তুমি কিছু একটা করো। তখনই বিজিত বলে, যা হবার হবে, কোনো চিন্তা করো না, ওরা কিচ্ছু করতে পারবে না। সমস্ত প্রমাণ লোপাট হয়ে গেছে, কোনোভাবেই ওরা আমাদের ফাঁসাতে পারবে না।